সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। বিতাড়িতদের সঙ্গে খাতির করে একটি দল অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তিনি। বলেন, 1 মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অন্যদিকে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন, জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয় 2 মাসের মধ্যে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় খাতির কার সাথে, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং আরও যুক্ত হবেন হেলেন জেরিন খান, সংসদ সদস্য, বিএনপির। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলার চার্জশিট কাল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ, ঈদের পর বিচার শুরু, আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ থেকে অন্তর্বর্তী আমলের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন। আরও 13 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 500, একদিনে রেকর্ড 2100-র বেশি ভর্তি। জেলা উপজেলা হাসপাতালে আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু, প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস মন্ত্রীর। এবং বন্ধ কারখানা চালু ও অর্থনীতি সক্রিয় করতে 60,000 কোটি টাকার প্রণোদনা, 4% সুদে ঋণ নিতে পারবেন গ্রাহক, জানালেন গভর্নর। 25 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য। দর্শক, আজকে প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফর করেছেন এবং সেখানে বেশ কিছু বক্তব্য রেখেছেন। এছাড়াও রাজনীতির কয়েকজন নেতা, তাদেরও বক্তব্য এসেছে, বিরোধী দলের পক্ষ থেকেও বেশ কয়েকটি বক্তব্য এসেছে। সেসব বিষয় নিয়ে আজকের আমাদের সম্পাদকীয় সাজানো হয়েছে। যে কী বিষয়ে আমরা কথা বলতে চাই, সেখানে প্রথমে আমাদের যে উপস্থিত আছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ময়মনসিংহ সফরে বলেছেন যে 5 আগস্টে যারা বিতাড়িত হয়েছে তাদের সঙ্গে তলে তলে খাতির করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এটা আসলে বলা যায় যে সরকারের পক্ষ থেকে যখন অভিযোগ আসে তখন বিরোধী দলের বিপক্ষেই বিষয়টা যায়, এবং বিশেষ করে হয়তো আপনাদেরকে ইঙ্গিত করা হয়েছে। এটাকে আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর সময় টেলিভিশনে আসলাম এবং সময় টেলিভিশনের বিখ্যাত যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা শোনার সৌভাগ্য হলো। তো ধন্যবাদ আপনাকে। অরাজক পরিস্থিতি কে তৈরি করতেছে এটা বাংলাদেশের জনগণ অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। বিশেষত গতকাল আমরা দেখলাম যে থানা কম্পাউন্ডের ভেতরেই যেভাবে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে এবং আরও যে যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ অন্যান্য যারা ঝিনাইদহ জেলা নেতাকর্মীরা ছিলেন তাদেরকে লক্ষ্য করে যেভাবে হামলা করেছে এবং ডিম নিক্ষেপ করা কিংবা হকি স্টিক নিয়ে আঘাত করা, এগুলো কারা করেছে এটা জাতি, জনগণ খুব স্পষ্টভাবে দেখেছে। এগুলো ইটসেলফ একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, ইটসেলফ একটা সন্ত্রাস, ইটসেলফ একটা নৈরাজ্য। এই নৈরাজ্যের সাথে কারা জড়িত এটা জাতি সবাই দেখেছে, এবং কারা এই নৈরাজ্যের জন্য আহ্বান করেছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে যে আমরা অমুক প্রাণীকে রুখে দিব। মানে ভাষাটাও এরকম যে অমুক প্রাণীকে রুখে দেওয়ার জন্য বা অমুক প্রাণীকে দেখার জন্য ঝিনাইদহে আজকে অমুক জড়ো হচ্ছে, তো তাকে রুখে দেওয়া। এবং আমরা যখন দেখতে পাই যে ছাত্র দলের কেন্দ্রীয় কোনো একজন নেতা এভাবে বলেন যে পাথর, জিলহজ মাসে মানুষ পাথর নিক্ষেপ করে, ডিম কেন নিক্ষেপ করলো, এই ধরনের কথাবার্তা যখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চাউর হয়, ভাইরাল হয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে আসলে অরাজক পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতি আসলে কারা তৈরি করছে। ইনফ্যাক্ট পুলিশের কাছে গিয়েও যখন পুলিশ একটা রাষ্ট্রীয় বাহিনী যার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা প্রদান করা, সেই পুলিশের কাছে গিয়েও যখন কেউ মামলা রুজু করতে পারে না, কার উপর হামলা হয়েছে, এখন সে মামলা রুজু করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সে যাবে, আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সেখানে গিয়ে যখন পুলিশ বলে যে আমাদের সার্ভার ডাউন, এটা শুনতে অনেকটা ওই জোনায়েদ আহমেদ পলক যখন 24-এর সময় বলেছিল যে আমাদের
ইন্টারনেট অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, অনেকটা ওইরকম শুনাইছে আর কি, যে সার্ভারটা ডাউন হয়ে গেছে। তো এই সার্ভার ডাউন হয়ে যায়, মামলা নিতে পারে না, মামলা নাকি নথিবদ্ধ হয় না। আচ্ছা, অনেক তড়িঘড়ি করে অনেক গড়িমসি করে তারা হচ্ছে গিয়ে মামলাটা পরবর্তীতে রাত্রে তারা মামলাটা নিলেন, কারণ সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করছিল থানার সম্মুখে। সেখানেও যখন ঘোষণা দিয়ে থানার গেটের সামনে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে যখন তারা থানার গেট টেট ভেঙে যখন তারা ভিতরে প্রবেশ করলেন, তখন আসলে বুঝতে বাকি রইল না যে আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা আছেন তারাও আসলে দলীয় ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং যারা ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন তারা সেখানে অরাজক এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছেন। এবং প্রধানমন্ত্রী কি তাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন কিনা সেটা আমার আসলে জানা প্রয়োজন। এবং আরেকটা বিষয় তিনি বলেছেন যে ষড়যন্ত্র রুখে দিতে চান বা ষড়যন্ত্র মোকাবেলা করতে চান, এটা পলিটিক্যাল রেটরিক, সবাই বলে, আমরাও বলি ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, কারণ ষড়যন্ত্র মোকাবেলা করার অর্থ ছাত্রদল কিভাবে পারসিভ করেছে সেটাই ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলা করার অর্থ ছাত্রদল মনে করেছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা করে মামলা দিয়ে। আপনি আরও জেনে অবাক হবেন যে যারা যারা গতকালকে ছাত্রদলের হামলার শিকার হলো, যারা যারা হাসপাতালে গিয়ে কাতরাচ্ছে বেডে, যারা কষ্ট পাচ্ছে, আহত, তাদের নামে আজকে আবার ছাত্রদল গিয়ে মামলা করে দিয়ে আসছে। সেখানে একজন আহত হচ্ছেন প্রধান আসামি। তো এই যে আপনার সেই পুরনো সাইকেলটা আবার ফেরত আসলো, অর্থাৎ আমার এখনো মনে পড়ে যে 2022 সালের দিকে আমি একবার হামলার শিকার হয়েছি, 2020 সালের দিকে হামলার শিকার হয়েছি ছাত্রলীগের দ্বারা। এরপর আমি যখন মামলা করতে গেলাম পুলিশের কাছে, পুলিশ বলে যে আপনাদের নামেই মামলা হয়েছে। তো এখন অনেকটা ওইরকমই শোনা গেল আর কি, আবার ওই ধরনের পরিস্থিতি, ওই ধরনের সাইকেলের একটা রিপিটেশন আমরা দেখতে পেলাম। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন ষড়যন্ত্র মোকাবেলা, এটা ছাত্রদল কিভাবে পারসিভ করলো সেটাও জানতে চাই। আর অরাজক পরিস্থিতি কারা তৈরি করেছে, বিশেষত আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পরপরই বলেছেন মব সহিংসতা রুখে দেওয়া হবে, মব এই করা হবে সেই করা হবে, উনি মবের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। কিন্তু আমরা দেখতে পেলাম যে উনারা ক্ষমতায় আসার পরে উনাদের দলের নেতাকর্মীরা যে পরিমাণ সরকার নিয়ন্ত্রিত বা সরকার অনুমোদিত মব করেছে সেটা বলাই বাহুল্য এবং এই কাউন্টলেস। এখানে তো আসলে ছাত্রদল তো কিন্তু অভিযোগ করেছে আপনাদের বিপক্ষে যে আপনাদের দলের লোকেরাই আসলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে এবং নতুন করে কিছু হয়তো অন্য কোনো উদ্দেশ্য করেছেন কিনা। একই সঙ্গে ওখানে অস্ত্রের একটি বিষয় দেখা গেছে, একজন কোমর থেকে অস্ত্র বের করার চেষ্টা করছিলেন, একজন পাঞ্জাবি পরা এবং একজন টি শার্ট পরা। তারা হচ্ছে দাবি করা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্রদের সেক্রেটারি যিনি আছেন জামাত শিবিরের পরিচয় সহ নাম ঠিকানা বাবার নাম সহ দিয়েছে। এইটা আসলে ওই ঘটনায় পড়ছেন তাহলে ওরা কারা আসলে? হ্যাঁ, ভেরি ক্লিয়ার। ওরা কেন ওখানে এই অস্ত্র নিয়ে? হ্যাঁ, এখানে আসলে প্রথমে আগে একটা জিনিস ক্লিয়ার করি, এটা হচ্ছে অস্ত্র কোনো কিছু যে অর্থ তারা দেখাইছে আগ্নেয়াস্ত্র, ওই অর্থে আগ্নেয়াস্ত্র কোনো কিছু ছিল না। এটা এখন ওই যে আমাদের যারা উবারে চালাচ্ছেন, আমাদের যারা গাড়ি দাঁড়িয়ে ড্রাইভ করেন, তাদেরও অনেক সময় তারা দেখা যায় যে চাইনিজ স্টিকটা ইউজ করে। এখন এটা যদি আগ্নেয়াস্ত্র হয়ে থাকে তাহলে আপনি আপনাদের আইনমন্ত্রী আছে, আইনমন্ত্রীকে বলে কালকে চাইনিজ স্টিক বিক্রি করা এটা আপনি নিষিদ্ধ করে দেন। তারা কি আপনাদের লোক ছিল? আমাদের একজন ভলান্টিয়ার, যে ভলান্টিয়ারের দায়িত্বে ছিল সে নিরাপত্তার জন্য, সে তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না। আগ্নেয়াস্ত্র ছিল না, এটা ভেরি ক্লিয়ার। এবং পুরা প্রজন্ম যারা তরুণ আছে, ইনফ্যাক্ট আপনি যদি এটা যদি এখন আগ্নেয়াস্ত্র বলে প্রচারণা চালায়, মানুষ এখানে হাহা দিয়ে শেষ করে ফেলবে, কারণ মানুষ জানে এই জিনিসটা কি এবং মানুষ এটা ইউজ করে। এটা বেচা বিক্রি পাওয়া যায়, আপনি অনলাইনে দেখেন, অনলাইনে সার্চ করলে অহরহ ওয়েবসাইট আছে যেখানে এটা বিক্রি করে। আর আপনার যদি মনে হয় যে এটা আগ্নেয়াস্ত্র, এটা বেচা বিক্রি করা উচিত না, তাহলে আপনার আইনমন্ত্রী আছে, আইনমন্ত্রীদের একটা ল পাস করেন। এখন কিন্তু একটা কথা বলেছেন যে আসলে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণেই মূলত আসলে বিক্ষুব্ধ জনতা তার উপরে সেই প্রসঙ্গেও আসতেছি যে বিক্ষুব্ধ জনতা তার উপর, এই বিক্ষুব্ধ জনতা ন্যারেটিভটা ছাত্রলীগের সময়ও, ছাত্রলীগের আমলে আমরা দেখেছিলাম। ছাত্রদলকে যখন নির্যাতনের নিপীড়নের শিকার করতো ছাত্রলীগ, তখনও তারা বলতো যে দেখেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। এই ভাষার সাথে আমরা পরিচিত এবং এটা আমাদেরকে আবার নতুন করে ছাত্রদলকে আমাদেরকে শেখাইতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না। আর ওই যে পাটোয়ারির বক্তব্য, আপনারা কি সন্তুষ্ট? পাটোয়ারির বক্তব্য ইস্যু নিয়ে আমরা বলি, আসলে অনেকে দেখছি যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া কিন্তু আসছে, সেখানে ছাত্রদল, যুবদল বা বিএনপির কোনো অংশ ছাড়াও কিন্তু অনেকে তার বক্তব্য নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করেছে। সমালোচনা করতেই পারে, তো সেক্ষেত্রে তার বক্তব্য নিয়ে সাধারণ মানুষকে ক্ষুব্ধ হতে পারে না, হতে পারে। একটা পাটোয়ারির বক্তব্য নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আপনি তাকে হামলা করেন অবশ্যই না। আপনি সমালোচনা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মানে চরমতম সমালোচনা করেন, ক্রিটিক করেন। রসালো তো আমাদেরকে নিয়ে, প্রথম আলোর যে ম্যাগাজিন রসালো তো আমাদেরকে নিয়ে অহরহ, এমনকি হয়তো বডি শেমিং হয় এরকম পর্যন্ত ফানও করতেছে। এটা নিয়ে কি আমরা কথা বলছি নাকি? আপনি সমালোচনা করেন, কিন্তু এই যে একা এই ধরনের মন্তব্যের দায়ভার শুধুমাত্র পাটোয়ারির উপর চাপানো হয়, এটাও একটা খারাপ নজির। কেন? আপনাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সেখানকার ঢাকা মহানগরের একটা বিখ্যাত একজন নেতা, তিনি যখন এই মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র উপদেষ্টা, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যখন সিটিং অ্যাডভাইজার, সিটিং মন্ত্রী,
তাদের বাসার সামনে গিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে জড়ো করে মাত্র 100 ফিট দূরত্বে তাদের বাসার সামনে গিয়ে যে মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, এই স্লোগান কি আমাদের নয়ন সাহেব দেন নাই, যিনি একটা পোস্টেড নেতা, বড় নেতা পোস্টেড, তিনি দেন নাই? তো ওই আসলে সব দোষ নন্দ ঘোষ, সব দোষ এনসিপির, সব দোষ নাসিরউদ্দিন পাটোয়ারির। ওই সময় কি এই যারা সরকারের উপদেষ্টা হিসেবে বসা ছিলেন তারা কি এই মেজার নিতে পারতেন? মানে এই ক্রিমিনাল যে মেজারগুলো নিছে বর্তমান ছাত্রদল, এই ক্রিমিনাল মেজারগুলো তারা কি নিয়েছেন? নেন নাই, কারণ দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস, ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড প্র্যাকটিস। আপনি গালি দেন উপদেষ্টাদেরকে, আর এখন তো মন্ত্রীদেরকে গালি দেওয়াই যায় না। মন্ত্রীদের গালি দেওয়া তো দূরে থাক, আপনি মন্ত্রীদের সমালোচনাই করতে পারবেন না। আপনি ওই যে আমাদের চিফ হুইপ সাহেব সংসদে দাঁড়ায় একটা ফান করে একটা কথা বলছিলেন, ওইটা নিয়ে একজন কার্টুন আঁকছে, কার্টুন আঁকার সাথে সাথে তারা সুন্দরভাবে আপনার পুলিশ ধরে নিয়ে গেছে, আদালতে দিয়ে মাধ্যমে তাকে জেলে চালান করে দিছে। এই ঘটনা আমি একটু আপনাকে একটু বলি যে এখানে যদি বলে যে গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী গেছিলেন রামেসের বাসায় গেছিলেন, তখন যখন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে গণমাধ্যমে কথা বলছিলেন, তখন তো বাইরে থেকে ঠিকই তো স্লোগান উঠছিল ভুয়া টুয়া, বাংলাদেশ থেকে অনেক কিছু, কোনো সমস্যা কই কাউকে গ্রেফতার করেছে? না আপনি এইটাই করেছে আপনি বলেন যে মন্ত্রী মিনিস্টারকে যদি কেউ অবশ্যই, এই যে আমি প্রমাণ দিচ্ছি মহেশখালীতে এনসিপিরই একজন সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের যে রোল, ভূমিকা, সেটা নিয়ে সমালোচনা করার কারণে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীকে নিয়ে কার্টুন আঁকার পরও কিন্তু সেই কার্টুনে কিন্তু নিজেও তো ব্যঙ্গাত্মক বিষয়টা নিয়ে কিন্তু তিনিও এটা আমি বুঝতে পারি, এটা বুঝতে পারি, এটা খুবই সুন্দর। প্রধানমন্ত্রী, এটা হচ্ছে গিমিক পলিটিক্স। আমি গিমিক পলিটিক্স আপনাদের বুঝাই বলি। প্রধানমন্ত্রীকে নিয়ে একটা কার্টুন আঁকছে, প্রধানমন্ত্রী এটা শেয়ার দিয়েছেন, মনে হয়েছে যে বা এটা খুব আমরা বাক স্বাধীনতার চরম একটা দৃষ্টান্ত উপস্থাপন করলাম। অপরদিকে আমাদের চিফ হুইপ সাহেবকে নিয়ে একটা কার্টুন এঁকেছে, ওই বেচারাকে জেলে যাইতে হয়েছে প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো সে জেলে ছিল। আমাদের মহেশখালীতে একজন গিয়ে এনসিপির, সে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে নিয়ে একটা কমেন্ট করেছে, তার রোল নিয়ে কমেন্ট করেছে যে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারদর্শী না বা দক্ষতা পরিচয় দিচ্ছে না, একটা সমালোচনা, খুবই মানে নিরস সমালোচনা করেছে। এই সমালোচনার কারণে তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। পরবর্তীতে আমাদের নেতা কর্মীরা গিয়ে তাকে ওই দিয়ে বন্ড দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনতে হয়েছে। তাইলে এই যে এগুলো তো স্ট্যান্ডবাজি, আপনি ফেসবুকে, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখান যে আপনি কার্টুন শেয়ার দেন, আর আপনার নেতা কর্মীরা গিয়ে কেউ একটা সমালোচনা করলে তারা ধরে না খপ করে পুলিশের হাতে তুলে দেয়। তো এইগুলো তো সস্তা স্ট্যান্ডবাজি। আমি আপনার কাছে আসবো, এর মধ্যে আমাদের অতিথি হেলেন জেরিন খান সংসদ সদস্য, তিনি এসে পৌঁছেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আপা, আপনি নিশ্চয়ই যানজটের মধ্যে পড়েছিলেন, একটু দেরি হয়েছে আমাদের এখানে আসতে। আপা, আপনার কাছে যাবো, সেটা হচ্ছে যে প্রশ্ন থাকছে, প্রধানমন্ত্রী আজকে ময়মনসিংহে সফর করেছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, যেখানে বলেছেন যে 5 আগস্টের পরে যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে বা মানুষ জায়গায় বিতাড়িত করেছে তাদের সাথে তলে তলে হাত মিলিয়ে একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আসলে এরা কারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে জেনে আসছেন তাকেও। দেখেন, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট, এটা যে নতুন যে হয় এটা না, আমরা অতীত দিনেও অনেকবার দেখেছি। সেটা ধরেন 86-এ দেখেছি, তারপরে 96-এ দেখেছি, তারপরে 2014-এর পরে আমরা মাঝেই দেখতাম, মাঝেই শুনতাম যে নেগোসিয়েশন হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু একেবারে পর্দার অন্তরালে চলে গিয়েছিল, তাদের কোনো অ্যাক্টিভিটিস আমরা পাই নাই। তো তারা যাদের চরিত্র একবার খারাপ হয়ে যায়, তারা যে আবার শুদ্ধ হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নাই। সেটা আমরা প্রতিটা মানে কি বলবো, প্রতিটা সময় কিংবা প্রতিটা বিষয়কে কেন্দ্র করে কিংবা প্রতিটা যে মানে যে সমস্যাগুলো যেগুলো বাংলাদেশের সামনে নিয়ে আসে, সেই সময়তে আমরা দেখেছি যে এই ধরনের কিন্তু ভূমিকা পালন করে একটি দল। সেটা যে দলটির নাম মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু উচ্চারণ করে নেই, আমিও উচ্চারণ করতে চাই না, কিন্তু আপনারা এটা আমার মনে হয় দর্শক শ্রোতা খুব ভালো করেই জেনে ফেলেছেন যে 86-এ কারা মানে পতিত সরকারের সাথে, বিশেষ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের সাথে একত্র হয়ে যারা, আপনারা জানেন যে লালদিঘি, চট্টগ্রামের লালদিঘির ময়দানে বলেছিল যারা 86 সালে নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু দেখলাম যে আমরা একদিন পরেই তারা কিন্তু সে একত্রিত হয়ে এরশাদের অধীনে নির্বাচনে গেল এবং জাতির সাথে বেঈমান করেই তারা কিন্তু বেঈমান, নিজে স্বঘোষিত বেঈমান হলো। এবং আমরা সেই কারণেই কিন্তু ওই মানে বলতে পারি যে হোসেন মোহাম্মদ এরশাদ যে পরবর্তী সময়টা থেকেছিল, এটা কিন্তু এই ফ্যাসিস্ট
হাসিনা এবং এই দলটির কারণেই। এবং এরপরে 96-এ তো আপনারা জানেনই যে তারা একত্রিত হয়ে কিন্তু সেই ফ্যাসিস্টদের সাথে একত্রিত আন্দোলন করেছিল এবং 173 দিন হরতাল করে বাংলাদেশে অরাজকতা, বিশৃঙ্খলা, এবং আপনারা দেখেছেন যে সচিবালয়ের সামনে সচিবদেরকে উলঙ্গ করে ফেলা এবং রেল লাইন পুড়িয়ে দেওয়া, এমন কোনো, এবং সোনারগাঁর সামনে আপনারা একদম বাস ভর্তি জনগণকে পুড়িয়ে মেরে ফেলা। তো এইরকম নানা রকমের অপকর্ম কিন্তু এটা হয়েছে এবং আমরা সেটা সর্বশেষ 2014 সালের পরেও কিন্তু তারা ওইভাবে না হলেও আমরা কিন্তু দেখেছি যে তাদের কোনো ভূমিকা ছিল না। সেই কারণে হতেই পারে আবার নতুন করে হতে পারে, কারণ একটা এত আপনি দেখেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে 2/3 মেজরিটির চাইতে বেশি, প্রায় 219টির মতো আসন পেয়ে যেই দলটি সরকার গঠন করেছে, সেই দলটিকে আপনি মানে মাত্র 3 মাসের মধ্যেই এমন সব কথা বলছেন যে এটা বিগত 17 বছর যারা এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করলো, সেই জায়গায় দাঁড়িয়েও বিরোধী পক্ষ আমরা যারা ছিলাম তারাও কিন্তু এত নিষ্ঠুর কথা বলতাম না, এত কুরুচিপূর্ণ বক্তব্য আমরা দিতাম না, এত ভয়ঙ্কর চিন্তা মানে মানুষের সামনে উপস্থাপন করতাম না। সেটা কিন্তু আমরা দেখছি মাত্র 3 মাসের একটি সরকার, যেটা হচ্ছে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীকে, এখানে আমার অন্যতম যে বক্তা এসেছেন তিনি কিন্তু বলছিলেন, সিফাত বলছিলেন যে আমরা এমন কি করছি। দেখেন এক মাননীয় মানে প্রধানমন্ত্রী এবং তার কন্যা সম্পর্কেও এই যে নানা রকমের যে পাটোয়ারি, নানা রকমের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে এবং পাটোয়ারি তো মানে আমি বলবো রাজনীতির যে শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল সেইটাকে আমার মনে হচ্ছে যে ওই ফ্যাসিস্টরা তো অন্ধকার দিকে নিয়েই গিয়েছিল, কিন্তু তার চাই তো মানে মুখ দিয়ে যে খারাপ উচ্চারণগুলো সে যেটা করছে সেটা তো আরও ভয়ঙ্কর। একটা তরুণ প্রজন্ম যারা তার একটা নতুন বন্দোবস্তের কথা বলে জাতির সামনে এসেছিল, তাদেরকে এই জাতি বিশ্বাস করেছিল এবং আমরা যেভাবেই বলি না কেন 36 জুলাই তারা সকল দলগুলো ছিল, সকল জনগণ ছিল, কিন্তু নেতৃত্বের সামনে তো আমরা বলবো যে এই ধরনের তরুণরা ছিল, কিন্তু সেই ছাত্ররা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, কোনো সিনিয়র মানবে না, কোনো রকমের মানে প্রবীণ নেতৃত্ব বুঝবে না, কোনো সম্মান বলতে কোনো কিছু থাকবে না। এইটা তো এই জাতি কখনো প্রত্যাশা করে নেই। আর আমরা আমাদের জীবন উৎসর্গ করলাম এই রাজনীতির জন্য। আমরা তো অনেক প্রফেশনে যেতে পারতাম, আমাদের অনেক সুযোগ ছিল, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা রাজনীতিতে আসলাম একটা সুন্দর পরিবেশ দেখে, সুন্দর নেতৃত্ব দেখে, অসাধারণ নেতৃত্ব দেখে, যারা স্যাক্রিফাইস করেছে, লাইফ স্যাক্রিফাইস করেছে। আমরা 86-এ রাজনীতিতে এসেছি, সেই সময় রাজনীতিতে আমরা দেখেছি যে কি অসাধারণ, এক দল আর এক দলকে, এক নেতা অন্য নেতাকে কত সম্মান করে কথা বলতো। তো সেইটা দেখেই কিন্তু আমরা রাজনীতিতে এসেছিলাম। নানা রকমের সুযোগ সুবিধা, নানা জায়গায় নানা ইসের কিন্তু আমরা মার্চ করতে পারতাম, যেতে পারতাম, কিন্তু তারপরে আমরা এই জায়গাটা বেছে নিয়েছিলাম যেটা একটা স্যাক্রিফাইস, এটার মধ্যে দিয়ে এই জাতিকে নতুনভাবে আমরা গড়ে তুলব, একটা অসাধারণ জাতি গড়ে তুলব যেখানে নবীনরা প্রবীণদের সম্মান করবে, নবীনরা প্রবীণদের কাছ থেকে শিখবে, প্রয়োজন পদে নবীনদের কাছ থেকেও আমরা নতুন যে এখন প্রযুক্তির যে আসছে, যুগ আসছে, সেই জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু সেইটা আমরা তো দেখছি না, উল্টা আমরা এই নবীনদের কাছ থেকে আমরা কিন্তু মানে ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা শুধুমাত্র অপমানিত হচ্ছে, শুধুমাত্র তাদের চরিত্র হনন করা হচ্ছে। এবং একজন প্রবীণ নেতা যাকে আমরা ভীষণভাবে সম্মান করতাম, সেই মির্জা আব্বাস ভাইকে যেইভাবে এই মুখ দ্বারা আমি বলছি কথা বের হলে যে রকমের দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধমূলক কথা দিয়ে এত প্রবীণ একজন নেতা, যার যে মুক্তিযুদ্ধে যার অবদান আছে, যিনি এই মেয়র হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি অসংখ্যবার এমপি হয়েছিলেন, সেই নেতাকে যেইভাবে অপমানিত করা হয়েছে এবং সেটা সে কারণ এই অপমান সহ্য করার মতো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। কাজেই আমরা এরকম পরিবেশ, এরকম
এরকম নেতৃত্ব আমরা চাই না, এরকম নেতৃত্বের হাত থেকে এই জাতি মুক্তি চায়। এটা যে এরকম মানে সবসময় অশ্রদ্ধা, অসম্মান, কুরুচিপূর্ণ বক্তব্য দিতেই থাকবে, আর সেইটা একটা ভয়ঙ্কর জোকার হিসাবে এই জাতির সামনে উপস্থাপিত হবে, এটা তো আমরা কখনো প্রত্যাশা করি না। এর হাত থেকে আমার মনে হয় সকলে মিলে মুক্তি পাওয়া দরকার। আপনি যখন এই কথাটা বলছেন যে আসলে শ্রদ্ধাবোধটা থাকতে হবে নবীনদের কাছ থেকে, প্রবীণদের কাছে আশা করবে, একই সঙ্গে তারাও কিন্তু এটা বলছে যে সমালোচনা যখন কথা আসছে, সিফাত কিন্তু এটাকে বলছিল যে সমালোচনা করলে সরকারের পক্ষ থেকে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কিছু উদাহরণও সিফাত দিয়েছে। কোথায় করা হচ্ছে? এটা 3 মাসে আপনারা কয়টা করেছেন, কেন করেছেন? চিফ হুইপের কথা বলেছে। চিফ হুইপের লোকালি এটা হয়েছিল, একটা কার্টুন হবার কারণে গ্রেপ্তার হয়েছিল। চিফ হুইপ নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে যারা এই গ্রেপ্তারের সাথে জড়িত, যারা এরকম করেছে তাদের কিন্তু শাস্তি দাবি করেছে তিনি নিজে। সেটা সে শুনে নাই, সেটা সে শুনে নাই, সেটা সে শুনে নাই। তো কিন্তু সে শুনেছে গ্রেপ্তার হয়েছে। চিফ হুইপ এবং সমস্ত মিডিয়ার সামনে দাঁড়িয়ে চিফ হুইপ বলেছে এইটা যারা করেছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি। তো সেইটা কিন্তু তারা দেখে নাই। আরেকটা দেখেন, আমরা কিন্তু বিরোধী দলে 17 বছর ছিলাম, আমরা ঘরে ঘুমাতে পারি নাই। এই টকশোতে আসার কারণে টকশোর এই বের হয়েছে, ওখান থেকে নিয়ে গিয়েছে। আর সিফাতরা কিন্তু কত আরামে আয়াসে কত জায়গায় যে কিন্তু তারা প্রত্যেকটা, আমরাও যেরকম মানে সরকারি দল হিসেবে আমরা তো অস্বীকার তো করছি না, আমরা বিরোধী দলকে তো প্রত্যেকটা জায়গায় গুরুত্ব দিতে চাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যে কি জানি বিরোধী দল সরকারেরই একটি পার্ট, এবং বিরোধী দল সরকারের পার্ট বিধায়ী আপনি দেখেছেন যে আমাদের বৈশ্বিক যে সমস্যা, জ্বালানির যে সমস্যাটা এসেছিল, বিরোধী দলের পক্ষ থেকে যখনই আপনি করেছে, আহ্বান জানিয়েছে যে এটা নিয়ে আমরা কমিটি করে আমরা সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগ নিতে পারি, সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করে এবং কমিটি করে দিয়েছেন 50-50 করে। তো বিরোধী দলকে তো আমরা কোনো জায়গায়, এই যে ধরেন আমরা জাতীয়তাবাদী মহিলা দল হিসাবে আমরা ন্যাম ফ্ল্যাটে একটা ছোট বাসা পেয়েছি, আমাদের বাসা দেওয়ার আগে সমস্ত বিরোধী দলের কিন্তু বাসা বন্টন করে দিয়েছে, অথচ আমাদের অনেকেই কিন্তু আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে কিন্তু তাদেরকে গুরুত্ব দিচ্ছেন, বিরোধী দলকে বলছে তাদের যা ডিমান্ড সেটা আগে ফুলফিল করতে হবে, তারপরে সরকারি দল। আমাদের পক্ষ থেকে বিরোধী দলকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু বিরোধী দল থেকে সেই আচরণ পাচ্ছি না। বিরোধী দল ডে 1 থেকে এই সরকার এটা মানে যে কোনো সময় ফেলে দেওয়া হবে। আর 3 মাসের সরকার 2/3 মেজরিটি চাইতে বেশি নিয়ে চাইলেই কি তাদেরকে ফেলে দেওয়া সম্ভব? তাদের শেকড় কি এত দুর্বল, এত মানে চাইলেই তাদেরকে ফেলে দেওয়া যাবে? হুঙ্কার আসলে আপনাদের বিপরীতে আসছে। কিন্তু আমার প্রশ্ন আরো থাকছে যে সিফাতের সাথে কথা হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে হামলাটা হয়েছে সেটা ছাত্রদলের পক্ষ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি না, এই জায়গায় একটু বলি, আচ্ছা বলেন, হামলা করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে বা এই ধরনের সমালোচনা সহ্য করতে না পারার কারণে, এবং সেটি ফেসবুকে এবং নানা মাধ্যমে পোস্ট করে এটা করা হয়েছে। এদিকে ছাত্রদল বলছে যে সেখানে জামাত শিবির এবং তারা নিজেরাই এটা এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আসলে আপনারা কি বলবেন? আপনাদের দলের নাম কেন আসছে? ট্রু, দেখেন ওই যে পিস্তল সহ বললো, পিস্তল সহ যদি না হয় ও পকেটের মধ্যে কেন এটা মনে হয় ব্যাখ্যা দিয়েছে যে পিস্তল ছিল না, এইটা পকেটে লুকাবে কেন? এক নাম্বার। আর 2 নাম্বার ধরলাম পিস্তল ছিল না, তাই ও মানে সে লুকাতে গেল কেন? এক নাম্বার। 2 নাম্বার হলো আপনি দেশে ইভেন কিছুদিন আগে আপনি দেখেছেন, তারপরে এটা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশকে তাকে কিন্তু জুতা ছুঁড়ে মেরেছিল। তো এই যে জুতা মারা এবং ডিম ফেকা, এটা কিন্তু কোনো শাস্তিযোগ্য কিছু না। এটা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির আক্তার এবং তখন তাসমিন জারা ওরা গিয়েছিল আমেরিকাতে, সেখানেও কিন্তু ওদের উপরে ডিম ছড়া হয়েছিল। এটা কিন্তু আমেরিকাতে এটা একটা না, তাকে ডিম ছুঁড়েছিল তাদেরকে। হ্যাঁ, তো এখন মানে এইটা নিয়ে কিন্তু মানে এমন কিছু বলার এটা তেমন শাস্তিযোগ্য না। তারপরও আমি যদি ছেলে কিন্তু শিবিরের, নাসিরুদ্দিন পাটোয়ারির মিটিং এ শিবির যাবে কেন বলেন তো? শিবির তো এই যে আপনার বিরোধী দলের তো একটা পার্ট তো মনে হয় নাকি?
হ্যাঁ, যেতে পারে না? বিরোধী দলে হ্যাঁ, সেই হিসাবে আপনি যেতে পারে, কিন্তু এনসিপির তো একটা ভিন্ন সত্তা থাকা উচিত না? তাইলে এনসিপি কি মেনে নিবে? এনসিপি না, এনসিপি কি এটা স্বীকার করবে যে এই যে জামাতে ইসলাম মানে জুলাই সনদে যে 5% নারী সরাসরি নির্বাচনে নমিনেশন দেওয়ার কথা, নমিনেশন দেওয়ার কথা না, জামাতে ইসলাম আপনাদের মিটিং এ যেতে পারে, তা জামাতে ইসলামের এই অপরাধটা আপনারা মেনে ই করবেন, আপনাদের ঘাড়ে নিতে হবে? ওরা বলছে ওনাদের লোক বলছে, ওরা বলছে যে ওনাদেরই লোক না, ওরা যদি সিফাত বলেছে। শুনেন, জামাতে ইসলাম এই যে 5% নারীর একজন নারীকেও যে নমিনেশন দেওয়া হলো না, এবং এই কারণে আমরা মনে করি নারীর যে অগ্রযাত্রা, আমরা বিভিন্ন পার্লামেন্টে, এটা অবশ্যই প্রাসঙ্গিক, এটা জামাত ইসলাম আর এনসিপি কখনো কখনো জামাত ইসলামের অপরাধ, ওরা তখন বলবে কি না আমরা তো জামাত ইসলামের সাথে নাই, আমরা তো একটা নির্বাচনী ঐক্য করেছি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি সব মিটিংয়ে শিবির যাবে, সব মিটিংয়ে জামাত ইসলাম যাবে, আর তারা অপকর্ম করবে, সেটা মানে যখন অপকর্ম হবে তখন বলবে যে না এটা শিবিরের পার্ট, এটা আমাদের কিছু না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি বলতেছি জামাত ইসলামের এই অন্যায়গুলা, জামাত ইসলাম নারীদের পিছিয়ে নেবার ক্ষেত্রে যে অন্ধকার যুগে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া করেছিল, তাহলে তার দায়িত্ব তাদের নিতে হবে। আপা, আমি বুঝতে পারছি। সিফাত, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বিষয়, রাশেদ খান একটা বিএনপি নেতা এখন জানেন বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে বিএনপির উপর দায় চাপাতে চেয়েছিল জামাত শিবির। আপনি কি এটাকে একমত মনে করেন? আচ্ছা, সে প্রসঙ্গে এই ধরনের ঘটনা আসলে সে প্রসঙ্গে আসতেছি, এগুলা ওই যে মানে মেড আপ ন্যারেটিভস, আমি একদমই শেষ করে দিব, বাট কিন্তু কিছু প্রশ্নের উত্তর না দিলে না এটা খুবই মানে বাজে একটা টোন যাবে আর কি। এখন দেখেন, মানে আমাদেরকে বলা হয়েছে, প্রথমে আপা বললেন যে আমরা খুব আরামে এসেছিলাম, আমার কথাও বলছেন যে সিফাতরা খুব আরামে এসেছিল, আপনারা যখন মুভমেন্ট করেছেন, এই যে আগে আমরা ছাত্রলীগের মধ্যে, আপনি আমার সম্পর্কে জানেন না, আপনি না জেনে আমার সাথে আমার সম্পর্কে আমি তো আপনার কথা বলি নাই, আমি বলেছি আপনাদের এনসিবি না। কে বলছে এনসিবি ছিল? আমি শেষ করি আপা, আপনার সময় কিন্তু আমি ইন্টারাপ্ট করি না, ওকে তো বলতে দেন। আপনার সময় আমি ইন্টারাপ্ট করি না, আমি সিভিক ইয়াটা আমি মেইনটেইন করি। আচ্ছা, এখন আমাদের এনসিবি, ধরেন আমি একজন এনসিবি কে রিপ্রেজেন্ট করি, আমি এনসিবির দফতর সম্পাদক, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, আক্তার হোসেন এনসিপি সদস্য সচিব। আমরা সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে আমরা ছাত্রলীগের মাইর খেয়েছি, ছাত্রলীগের ধাওয়া খেয়েছি, পুলিশের আমার নামে পুলিশের এই শাহবাগ থানাতেই 2টা মামলা ছিল, এই 2024-এর 5ই আগস্ট আগে, জুলাইয়ের আগে। 2020 সালে আমি আমার এলাকা সীতাকুণ্ডে হামলার শিকার হয়ে, ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়ে আমি 5 বছর নিজের বাড়িতে যাইতে পারি নাই। ঈদ, পূজা, পার্বণ, উৎসব কোনো কিছুতে নিজের বাড়িতে যাইতে পারি না, বাবা মা অসুস্থ, সে যাইতে পারি নাই। এরপর আমি তিন মাস ধরে এই যে ঢাকা মেডিকেলের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আমি পড়েছিলাম, আমার পা এটা পুরোটা আপনার প্লাস্টার করা ছিল। আমি হচ্ছে সেই সিফাত। 2022 সালে আমি এই যে শাহবাগ থানার সামনে একজন শিক্ষার্থীকে থানায় নিয়ে গিয়েছিল, তাকে জঙ্গি সন্ত্রাসী করে অভিযোগ দিয়ে আমি তাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম, সেখানেও আমি ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি। এখন ওনারা যে এভাবে আমাদের সবার অবদানকে অস্বীকার করে দিয়ে এই যে সবাইকে কোট আনকোট ছাত্রলীগের বর্গে ঢুকাই দিতে চান, তার কারণটা হচ্ছে ওনারা আমাদের জেনারেশনের এই প্রজন্মের সংগ্রাম সম্পর্কে কিচ্ছু জানেন না। যেই ছেলেটা 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছে, সেই ছেলেটাই তো 2024-এ এসে এই জুলাই অভ্যুত্থানে এসে নেতৃত্ব দিয়েছে। কারণ এটা তো খুবই সিম্পল, এটা জেনারেশনাল ফাইট ছিল। ওনারা আমাদের জেনারেশনকে বুঝতে পারেন না, জেনারেশনকে চিনেন না, এই কারণে ওনারা আমাদের জেনারেশনকে দুই একজন ছাত্রলীগের ছিল, ওনাদের ছিল না। আমি এখন ছাত্র দলের একদম কমিটিদের নাম বললে তো প্রকাশিত হবে। মানে ঢাকা ইউনিভার্সিটির ডাইনামিক্স দিয়ে যদি আপনি পুরো বাংলাদেশের ডাইনামিক্স ভাবতে চান, তাহলে এটা বৃহত্তর একটা ভুল হবে। মানে ওনারা যে ডাইনামিক্সগুলো বুঝেন না। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের এই জেনারেশনটা তারা বললো যে আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জাম, সেই প্রতিরক্ষা সরঞ্জাম অনুন্নত, অদক্ষ, আমাদের আরো উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম লাগবে। উনাদের তরফ থেকে কি বলা হলো, দেখছো এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে চায় না, এই কারণে বাংলাদেশের প্রতিরক্ষা খাত নিয়ে কথা বলতেছে। অথবা আপনি দেখেন পৃথিবীর যে কোনো দেশে কেউ যদি প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত করার কথা বলে, তার চেয়ে বেশি দেশপ্রেমিক আর কেউ হয় না। কিন্তু উনাদের চোখে, কারণ আমাদের জেনারেশনকে উনারা রিড করতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা, তারপর আসি, আমি বিশেষ করি, আমাকে একটু শেষ করতে দেন। উনার এই পুরো কথাবার্তা শুনে মনে হয়েছে উনি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে মামলা এটাকে মোটামুটি একটা জাস্টিফিকেশন করতে চাইছেন। উনি বলছে ডিম মারছে, কোথায় ডিম? আর শুধু ডিম যদি মাইরা থাকে, ডিম মাইরে আপনি কারো মাথা ফাটাই ফেলছেন, 3টা লোকের মাথা ফাটছে, মানে এটা ছবি তো ইন্টারনেটে এখন ছড়িয়ে আছে, একজনের গলা দিয়ে এভাবে রক্ত বেয়ে পড়তেছে, ডিম মেরে আপনি একজনের গলা দিয়ে একদম গলা কেটে ফেলছেন। মানে এই যে একদম মানে ডিনায়ালের মুডে চলে যাওয়া, যে ডিনাই করে ফেলা যে না এই ধরনের কিছু, আর ওনারা শিষ্টাচারের শিক্ষা দিলেন। আপনি এই প্রশ্নটা ওনাকে করতে পারতেন
যে উনাদের যে নয়ন সাহেব যে দুইজন সিটিং অ্যাডভাইজারের বাসার সামনে আসিফ একটা সান্ডার নাম, মাহফুজ একটা ব্যাঙের নাম, এভাবে স্লোগান দিল পুরো বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে, ওইটা কোন ধরনের শিষ্টাচার ছিল? উনাদের একজন যে সংসদ সদস্য প্রার্থী তিনি যে হাসনাত আব্দুল্লাহকে রাজমিস্ত্রির ছেলে বলে তাকে যে এভাবে অপমান করার চেষ্টা করেছিলেন নির্বাচনের মুহূর্তে, সেটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়েছিল? আবার এই যে উনাদের না শেষ করি, উনাদের যে একজন ভাইস প্রেসিডেন্ট দুদু সাহেব তিনি বলছেন যে কি ভাসিয়ে দিবেন, কি একটা করে জানি ভাসিয়ে দিবেন। তো এই যে কি একটা করে যে ভাসিয়ে দিবেন, এটা কোন শিষ্টাচারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? আবার এই যে উনাদের রাশেদ খান নতুন নব্য বিএনপি হয়েছেন উনি, যিনি 2 দিন আগেও গণঅধিকার পরিষদ করছেন, গণঅধিকার পরিষদ থেকে লাঠিউসটাকে এখন বিএনপি করতেছেন। এই বিএনপি করার লোকটা তিনি যে কিছুদিন আগে 2 দিন আগে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওপেন একটা টক শোতে শুয়োর বা এই ধরনের কোনো একটা কিছু একটা গালি দিয়েছেন, আপনি দেখে নিয়েন, এখনো পর্যন্ত এটা আছে। এগুলো কি শিষ্টাচার অন্তর্ভুক্ত? এগুলো কি শিষ্টাচার? তো মানে ওনারা যে শিষ্টাচারের শিক্ষা দেন, ওনারা নিজেদের আসলে এটা বলা উচিত প্রত্যেকের কাছে আমরা আশা করি, কিন্তু ওনারা যখন সিনিয়রিটি দাবি করেন ওনাদের থেকে তো আমরা বেশি আশা করি। রাজনীতির কাছ থেকে আসলে মানুষ, সমাজ এবং ভালো কিছু আশা করে। আমি একটু অন্য প্রশ্ন যেতে চাই, সেখানে হচ্ছে যে আপা আমি একটু সময় দিচ্ছি আপনাকে, আমি এর আগে যেতে চাই যে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা কথা বলেছেন যে তাদের কর্মীদের উপর হামলাকারীদের বিচার না হলে বা গ্রেফতার করা না হলে সহিংসতার বিষয়টা, মানে ভায়োলেন্সের কথা এনেছেন একটা বিষয়ে, যে ভায়োলেন্স যদি তারা করে তাহলে ভায়োলেন্স আপনারাও করবেন, এবং সেই ভায়োলেন্স আসলে 24শে জুলাই অভ্যুত্থানে মানুষ দেখেছে যে কতটা ভায়োলেন্স আসলে আপনারা করতে পারেন, তাদের থেকে বেশি করতে পারেন না। এই বক্তব্য কিন্তু কোরআন কোড, এটা আমরা দেখছিলাম, নিউজটা পড়ছিলাম, সেখানে বলা হয়েছে। তো এইটা কেন আসলে এই রাজনীতিতে আসলে ভায়োলেন্সের কথাটা কেন আসবে, এবং তিনি এত বড় কথা কেন বলছেন? প্রথমত উনি ভায়োলেন্সে করার কথা বলেন নাই, উনি যা সেটা বললেন যে এটা তো আসলে ছাত্র দল থেকে শুরু করে ছাত্র শিবির এবং হচ্ছে গিয়ে এনসিপির যারা এখন করে সবাই মিলেই তো জুলাই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছে। জুলাই অভ্যুত্থানে যা কিছু করার, হাসিনাকে তাড়ানো, গণভবনে যাওয়া, সব কিছু একসাথেই এই বিএনপি বলেন, জামায়াত বলেন, এখন তো অবশ্যই এনসিপি তখন ছিল না, বাট এনসিপি নেতৃবৃন্দ একসাথেই করেছে। তিনি সে জাস্ট ওই ইতিহাসটা মনে করাই দিয়েছেন যে দেখেন আপনারা যদি এই ধরনের কোনো কিছু করেন আপনারা কিন্তু এই ধরনের কাউন্টারের মুখোমুখি হবেন। আপনি যদি এই ধরনের ভায়োলেন্স করতে থাকেন, যেগুলো হচ্ছে যে হামলা মামলা করতে থাকেন, যে কালচার অফ ইম্পিউনিটি হাসিনা দেখিয়ে গিয়েছিল, সে একই কালচার অফ ইম্পিউনিটি যদি আপনি তৈরি করেন, তাহলে আপনাদেরকে এই ধরনের জনগণের সামনে আপনাকে মুখোমুখি হতে হবে, জনগণের ভায়োলেন্সের মুখোমুখি হতে হবে। এটা স্বাভাবিক, এটা পৃথিবীর যে কোনো সরকারের জন্য। আমি যদি এনসিপি করি এবং আমাদের এনসিপি থেকে অবস্থা যদি আমরা যদি সরকারে যাই এবং সেখানেও যদি আমরা এই ধরনের হামলা মামলার যে কালচার অফ ইম্পিউনিটি এটা যদি আমরা বজায় রাখি, আমাদেরকে জনগণ ছুড়ে ফেলে দিবে। এটা খুবই সিম্পল, এটা পৃথিবীর যে কোনো সরকারের জন্য এই জিনিসটা প্রযোজ্য। কিন্তু আমরা একটা তফাৎ বলি, মানে তফাৎ দেখাই তো এই কারণে যে সমালোচনা বলে না, যে সমালোচনার তফাৎ, ওই উনাদের থেকে তো আমরা অনেক শিষ্টাচার মানে শিখি এবং উনারা আমাদের শিষ্টাচার শেখায়। আমরা ধরেন আমরা কিছু এক্সাম্পল আমরা সেট করি। নাহিদ ইসলামও সরকারের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। নাহিদ ইসলামকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন উনি মন্ত্রী ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এসে তারা কোনো কিছু দাবি দাওয়াতে তারা সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল, যেটা নাহিদ ইসলামের মন্ত্রণালয় সম্পর্কিত না। এরপরও নাহিদ ইসলাম অভ্যুত্থানের দায়বদ্ধতা থেকে, ছাত্র জনতার দায়বদ্ধতা থেকে, নিজে ছাত্র প্রতিনিধি এই দায়বদ্ধতা থেকে তিনি নেমে এসেছিলেন। নেমে এসে বলেছেন, তখন নাহিদ ইসলামকে বলেছে এই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে বা কিছু কটূক্তিমূলক কথাবার্তা বলেছেন। নাহিদ ইসলাম তখন একটা খুব সুন্দর কথা বলেছেন যে আপনারা আমাকে গালি দিতে পারেন, আপনারা আমার সমালোচনা করতে পারেন, আপনারা আমাকে যা কিছু তাই বলতে পারেন, কিন্তু আপনারাই আমাকে সরকারে বসিয়েছেন, সুতরাং আপনাদের সামনে আমাকে আসতেই হবে। দ্যাট ইজ হোয়াট এনসিপি শোড। এইটাই আমরা এনসিপি ডিসপ্লে করেছি সরকারে থাকা অবস্থায়, যেটা মানে যদিও আমরা এনসিপি সরকারে ছিলাম না, কিন্তু আমাদের নেতারা যখন সরকারে ছিল তারা তখন এভাবে এটাকে ডিসপ্লে করেছে। কিন্তু আমরা তো তাদের কাছ থেকে এটা মানে পাচ্ছি না। উনি একটা অবলীলায় বলে গেলেন আমাদের চিফ হুইপ সাহেব নাকি এই সমালোচনা করেছে যে গ্রেপ্তারের সময়, এটা হয় নাই। আপনি এখন আপনি একজন সাংবাদিক মানুষ, আপনি সার্চ করে দেখেন, গুগলে ইউটিউবে সার্চ করে দেখেন, চিফ হুইপ সাহেব বরং ওই ঘটনাটাকে উনি এন্ডোর্স করেছেন তার বক্তব্যে। আমরা তখন অবাক হয়েছি চিফ হুইপ সাহেব কেন এটাকে এন্ডোর্স করলেন। তো এখন সালাউদ্দিন সাহেবের রোল নিয়ে কথা বলে, সালাউদ্দিন সাহেবের রোল নিয়ে তো অবশ্যই কথা হবে না কেন? ওনারা বলে যে আপনারা খালি সালাউদ্দিন সাহেবের সমালোচনা করেন, তো সমালোচনা তো করবোই, কারণ আপনার এই সরকারের সকল কিছুতে মানে আপনার ভূমিকাটা পালন করছে সালাউদ্দিন আহমেদ সাহেব। সংবিধান সংস্কার পরিষদ বলেন, আইন মন্ত্রী বলেন, না আমাদের কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি এই আমি আমার উত্তরটা বুঝেন। তাহলে আপনি যখন 3-4টা রোল প্লে করবেন, তখন স্বাভাবিকভাবে ওই 3-4টা রোলের জন্য যে গালিগুলো সেগুলো তো আপনি খাচ্ছেন, সমালোচনা যেটা সেটা আপনি খাবেন, এটা স্বাভাবিক না? ধরেন আপনার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানো। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আপনি দেখেন যে এখানে খুন বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, কিংবা ধরেন আপনার দলের নেতাকর্মীরা আপনার নিয়ন্ত্রিত থানায় গিয়ে তারা গিয়ে অ্যাটাক করে এবং হচ্ছে গিয়ে ওখানে যারা থানায় আশ্রিত ব্যক্তি আছে তাদের উপর হামলা করতে যায়, তাহলে আপনার বিরুদ্ধে সমালোচনা হবে না? এবং সেই সমালোচনাটাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনার দলের নেতাকর্মীরা এটা করছে। আপনি দুনিয়ার সকল মবের বিরুদ্ধে আপনি আপনার ভয়েস জবান উঁচা করেন, কিন্তু আপনার দলের সরকার নিয়ন্ত্রিত, আপনার দল নিয়ন্ত্রিত, দল অনুমোদিত মব নিয়ে আপনি কথা বলেন না কেন?
আপনি এটা তো আপনি সাংবাদিক একজন মানুষ। আচ্ছা, সিফাত, আমাকে একটু বলুন তো। শাহবাগ থানায় আমি বলি, শাহবাগ থানায় আপনাদের এই যারা এরকম সাংবাদিক ভাই ব্রাদার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের উপর ছাত্রদল হামলা করছে শাহবাগ থানার কম্পাউন্ডের ভিতরেই। সেটার বিচার তো দূরে থাক, দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নাই। ওই হামলার সাথে জড়িত ওই মামলা হয়েছে কিনা এটাও আমি এখন পর্যন্ত জানি না। আমি সর্বশেষ কথা বলছিলাম তখন মামলা পর্যন্ত পুলিশ নেয় নাই। এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা জানি না, দৃশ্যমান কোনো অগ্রগতি হয়েছে কিনা সেটা জানি না। তাহলে এই যখন অবস্থা, তখন এই সমালোচনাগুলো ওনাদের বিরুদ্ধে হবে। এবং আমাকে একটু বলেন যে রামিসের বাসায় যে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সময় কেন যে ভুয়া ভুয়া স্লোগান সহ শুরু করে নানা ধরনের স্লোগান, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না? এমন স্লোগান শোনা যাচ্ছিল যে আসামি কেন এখনো পর্যন্ত বাইরে, কিন্তু আসামি গ্রেফতার হচ্ছে 7 ঘন্টা পরে। না, একটা জিনিস আসলে কারা অরাজকতা তৈরি করছে এবং এই দায় আসলে কারা নেবে? না, এটাকে তো আপনি অরাজকতা বলতে পারেন না। অরাজকতা এই জিনিসটা তো রাস্তা অবরোধ করে উনি কিছুক্ষণ আগে বলতেছে ডিম নিক্ষেপ করা অরাজকতা না, ডিম নিক্ষেপ করা খুবই গণতান্ত্রিক প্র্যাকটিস। তাহলে একটু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানে একদম মার্কিন কেন? বাংলাদেশই তো হইছে, বাংলাদেশেই তো আপনার ডিম নিক্ষেপ করতেছে, উনারা এটাকে জাস্টিফাই করতেছেন। তাহলে ডিম নিক্ষেপ করা যদি অরাজকতা না হয়, তাহলে যে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া অরাজকতা হয়ে গেল। মানে জনগণের আমি একটা হচ্ছে জনগণের সংক্ষুব্ধতা যেতে চাই আপনার কাছে, জনগণের সংক্ষুব্ধতাকে আপনাকে রিড করতে হবে। তবে আমি এই জায়গায় আমি নিজেও আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছি, আমি এই জায়গায় সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন আমি তার সাথে একমত, যে আপনি এখানে ওই করে আসামি ছিনে নিয়ে আপনি নিজে জাস্টিস করবেন, এটা কোনোভাবে হইতে পারে না। এটাকে আমরা নিজেরাও, আমি নিজে এন্ডোর্স করেছি। আমি বলেছি যে সালাউদ্দিন আহমেদ এখানে যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে আমি একমত, কিন্তু যেখানে আমার সমালোচনা করা দরকার আমি সমালোচনা করবই, কিন্তু সমালোচনা করলে আপনি আমার উপর ডিম মারবেন। আজকে তো রামেসার হত্যাকাণ্ডের যে ঘটনা, ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছেছে এবং কালকে মনে হয় চার্জশিট দিবে। এবং সরকার কিন্তু কথা দিয়েছিল যে রোববার দুপুরের মধ্যে, বিকালের মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে তারা চার্জশিট দিবেন, কিন্তু একদিন আগেই পেয়েছে। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন রামেসা হত্যাকাণ্ড? এগুলো তো আমি খুবই অ্যাপ্রিশিয়েট করব যদি দ্রুত বিচার ত্বরান্বিত হয়। এটাই আমি বলছি, দ্রুত বিচার ত্বরান্বিত হয়। আমি তো এটার সাথে একমত যে আপনি এখানে মানে ওভারনাইট আপনি কিছু করতে পারবেন না। একটা হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এরকম যেরকম একটা সত্য কথা। আবার জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, এটাও সত্য কথা। তো আপনি এখানে কাঠামোগতভাবে আপনি বিচার প্রক্রিয়াটা এগোতে হবে। কিছুদিন আগে দেখলাম যে ফেনীতে একজন ইমামকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, পরে ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে তিনি ধর্ষক না। তো ফলে আমাদেরকে সকল প্রকার মানে স্ক্রুটিনির মধ্য দিয়ে যাইতে হবে, অর্থাৎ কাঠামোবদ্ধভাবে আমাদের এই জিনিসটাকে আগাইতে হবে এবং বিচার করতে হবে, কিন্তু সেটা দ্রুত ত্বরান্বিত করতে হবে। দ্রুত না করে যদি বারবার এটাকে মানে খামখেয়ালি এবং আইন মন্ত্রণালয়ে যে একটা সেটা হয়, তাহলে সেখানে আমরা সমালোচনা করব। হেলেন জেরিন খারাপ, আপনি একটু বলবেন যে আসিফ মাহমুদ সজীব ভাবে কিন্তু বলেছেন যে যদি আপনারা ভায়োলেন্সের পথ বেছে নেন তাহলে তারাও করবেন, সেই পথে যাবেন। এবং এমনকি তারা উদাহরণ হিসেবে 24-এর অভ্যুত্থানকে দেখেছে কতটা ভায়োলেন্স তারা করতে পারে, সেই হুঁশিয়ারি দিয়েছেন। এটাকে কিভাবে দেখবেন? দেখেন, এই প্রশ্নের উত্তর দেবার আগে 1 মিনিট সময় আছে। জাতি বলে যান। আচ্ছা, প্রথমত বলি যে আমার সহ আলোচক যিনি এসেছেন তিনি বলেছেন এই জেনারেশন কি শুধু ওনারাই? এই জেনারেশন বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি 51% ভোট পেয়েছে। এই জেনারেশন তাদেরকে ভোট দেয় নাই, বরং তারা 6টা মাত্র সিট পেয়েছে এবং সেইটাও জামাতের ঘাড়ে ভর করে। এই জেনারেশন কি তাদের? 147 জন এই জেনারেশনের আমাদের ছাত্র দলের নেতা এই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে নির্মমভাবে। এই জেনারেশন কি শুধু তাদের? এই জেনারেশন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্লিজ আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই, অনেক সময় কথা বলেছেন, এই জেনারেশনে সবাই আছে। এই জেনারেশনে ছাত্র দল আছে, এই জেনারেশনে ছাত্র শিবির আছে, এই জেনারেশনে এনসিপি আছে, এখানে মাদ্রাসা আছে, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এই জেনারেশন শুধু এনসিপির না, এই জেনারেশন এনসিপি কুক্ষিগত করে এনসিপি বরং এই জেনারেশনকে একটা না 2 নাম্বার বলি, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে 17 বছর ছাত্র দল কেউ থাকতে পারে না, তারা কিন্তু থেকেছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। আমি কোন হলে ছিলাম না, আমরা কি হলে ছিলাম না, নাইদ ইসলাম হলে ছিল না, আমি হলে ছিলাম না। আমাকে কথা বলতে দেন, আপনি যখন বলেছেন তখন কিন্তু আমি বলি নাই ভাই, একটু সিনিয়র হিসেবে একটু সম্মান করেন। ছাত্র দলের কোন নেতা কিন্তু থাকতে পারে না এই 17 বছর। যখনই ক্যাম্পাসে গিয়েছে মাথা থেতলে দিয়েছে, ধরে পুলিশের হাতে দিয়েছে, তারা কিন্তু থেকেছে, ভালোভাবে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে গেল। থার্ড হলো যে ওনাদের মধ্যে অসংখ্য ছাত্র লীগের নেতা আছে। তো এত কিছু বলার পরে আমার সময় শেষ হচ্ছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিফাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওই চিফ হুইপের বক্তব্যটা একটু দেখাতে চেয়েছিলাম, উনি যে কি বক্তব্য দিয়েছিলেন। আপনাকে ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময়ে। শুভরাত্রি।